হ্যালো গাইজ, আজ আমরা এক্সপ্লেন করব 2024-এ রিলিজ হওয়া একটি মুভি ক্রিউ। শুরু করার আগে বলি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে আমরা দেখি এয়ারপোর্টে কোহিনুর এয়ারলাইন্সের প্লেন টেক অফ করে গিয়েছিল, কিন্তু কাস্টমস অফিসারদের সন্দেহ হওয়ার জন্য ক্যাপ্টেনকে বলে টার্মিনালে ফেরত আনা হয় প্লেনটি। ওখানে তিনজন এয়ার হোস্টেসকে আটক করা হয়। এয়ার হোস্টেসদের নাম হলো গীতা শেট্টি, দিব্যা রানা আর জসমিন। এরপর ওদের কাস্টমস অফিসে নিয়ে যাওয়া হয়। ওখানে ওদের সমস্ত কিছু চেক করা হয় কিন্তু কিছুই পায় না। এরপর সিন 6 মাস আগে শিফট করে। এখানে আমরা দিব্যার ব্যাপারে জানতে পারি। ছোটবেলায় দিব্যা হরিয়ানার ছোট্ট একটি শহরে থাকতো, যেখানে একটা নামের এয়ারপোর্ট তো ছিল, কোনোদিন একটাও প্লেন ল্যান্ড করেনি। দিব্যা পড়াশোনাতে টপার ছিল, সাথে সাথে খেলাধুলাতেও ভালো ছিল। ছোট থেকে একটাই স্বপ্ন ছিল পাইলট হওয়ার। তাই তারা ওই ছোট্ট শহর থেকে মুম্বাইতে শিফট করে আর মন দিয়ে পাইলট হওয়ার পড়াশোনা করে। কিন্তু পাইলট হতে আরো সময় লাগবে দেখে সে এয়ার হোস্টেস হয়ে যায় টাকা কামানোর জন্য। কিন্তু বাড়িতে সে পাইলটই বলে, তাই সে রোজ পাইলটের ড্রেস পরে বাড়ি থেকে বেরোয় আর এয়ারপোর্টে এসে চেঞ্জ করে। অন্যদিকে গীতা সে যে ফ্লাইট সুপারভাইজার, সে অনেক বড়লোক বাড়ির বউ ছিল, তাদের অনেক বড় রেস্টুরেন্টও ছিল। কিন্তু ভাইদের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় ওরা আলাদা হয়ে চলে আসে ওর হাজব্যান্ডের সাথে আর কোহিনুর এয়ারলাইন্স জয়েন করে। ওদের সংসার গীতার টাকাই চলছিল। হাজব্যান্ড তো কোনো কাজই করতো না, তার উপর গীতার ভাই শুধু নেশা করতো আর রোজগার পাতিও কিছু ছিল না, শুধু টাকা নেওয়ার জন্য দিদির কাছে বউ সমেত চলে আসতো। মাঝে মধ্যেই গীতাও মা বাপ মরা ভাইকে চোখে হারাতো, তাই টাকা দিয়ে ঝামেলা মুক্ত হতো। গীতার একটাই স্বপ্ন ছিল এয়ার হোস্টেসের পিএফ এর টাকা নিয়ে গোয়াতে একটা রেস্টুরেন্ট খুলবে, কিন্তু 6 মাস হতে চললো ওর স্যালারি হয়নি। এরপর আসি জসমিনের কথায়। জসমিনের মা বাবার সম্পর্ক প্রথম থেকেই ভালো ছিল না। অন্যের কথায় তারা বাচ্চা তো নিয়ে নেয়, তাও ওদের মধ্যে ঝামেলা হতে থাকে আর ডিভোর্স হয়ে যায়। শেষে জসমিনের জায়গা হয় নানুর কাছে। নানুর কাছে থেকেই সে বড় হয়। নানু সবসময় চিন্তা করতো তারপর জসমিনকে কে দেখবে, কিন্তু জসমিনের একটাই স্বপ্ন বড়লোক হওয়া। সে বিজনেস প্ল্যানও করে অনেক, কিন্তু ইনভেস্টার সে পায় না, তাই এয়ার হোস্টেস হয়ে যায়। বড়লোক হওয়ার জন্য সে বড়লোক ছেলেদের সাথে অ্যাফেয়ার্সও করে, কিন্তু তারা সব বিবাহিত বেরোয়। এরপর আমরা দেখি ওরা এয়ারপোর্টে আসে এবং খুব চিন্তায় থাকে, কারণ কারোরই 6 মাস ধরে ঠিকঠাক স্যালারি হচ্ছে না, যার জন্য কোহিনুর এয়ারলাইন্সের সবার ঘর চালাতে ভীষণ সমস্যা হচ্ছে। এইভাবে টাকা পয়সা না পেয়েও ওরা কাজ করে যাচ্ছিল। কিন্তু একদিন ফ্লাইটে যাওয়ার সময় ওদের সিনিয়র রাজবংশী বসে বসেই মারা যায় আর ওর গায়ে 12 কেজি সোনার বার আটকানো ছিল, যা দেখে ওরা ভীষণ ভয় পেয়ে যায় আর ক্যাপ্টেনকে জানায় যে রাজবংশী মারা গেছে, তাই এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। জসমিন অত সোনা দেখে দিব্যা আর গীতাকে বলতে থাকে, এগুলো আমরা নিয়ে নিলে কে আর জানতে পারবে। এদিকে আমাদের সবারই আর্থিক অবস্থা খুব খারাপ, কিন্তু গীতা আর দিব্যা চুরি করাতে একদম আগ্রহী ছিল না। এখানে আমরা জানতে পারি জসমিনের বরাবরই একটু হাত টানের স্বভাব রয়েছে। এরপর ওরা ল্যান্ড করলে কাস্টমস অফিসাররা ওদের সোনা বাজেয়াপ্ত করে নেয় আর সব এয়ার হোস্টেসদের ইন্টারোগেট করে। এখানে আমরা একজন কাস্টমস অফিসারকে দেখি যার নাম জয়বীর। জয়বীর আর দিব্যা স্টেট লেভেল কম্পিটিশনে পরিচিত হয়, যেখানে রেফারির একটা ভুলের জন্য দিব্যা রেফারিকে মারতে শুরু করে, যা দেখে জয়বীর খুব ইমপ্রেস হয় আর ওরা রেস্টরুমে বিয়ার খেতে খেতে ইন্টিমেট হয়। এতদিন পরে দিব্যাকে দেখে জয় ভীষণ খুশি হয়। সে এখনো দিব্যাকে আগের মতোই ভালোবাসতো, কিন্তু দিব্যা স্যালারি নিয়ে এত বেশি টেনশনে ছিল যে জয়ের সাথে ঠিকমতো কথাও বলেনি। কাস্টমস অফিসাররা জানতে পারে সমস্ত সোনা ও রাজবংশী আলবুর্জ নিয়ে যাচ্ছিল। এখানে গীতা কোহিনুরের ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করলে সে এড়িয়ে যায় পরে কথা বলবে বলে। এরপর ওরা যে যার বাড়ি ফিরে যায়। এই সময় খবরের কাগজে আর টিভি নিউজে দেখাতে থাকে কোহিনুর এয়ারলাইন্স ব্যাংকরাপ্ট হয়ে গেছে আর ওই কোম্পানির চেয়ারম্যান বিজয় ওয়ালিয়া নিউজে এসে জানায়, আমাদের এখন খুব টানাটানির মধ্যে চলছে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তা ওভারকাম করে নেব। আর কোহিনুর এয়ারলাইন্স ভারতে ছিল, আছে আর থাকবে। স্টাফদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপর আমরা দিব্যাকে দেখি যে খুব চিন্তায় ছিল। তার এডুকেশন লোনের ইনস্টলমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, যা সে দিতে পারবে না। আর বাড়ি এসে জানতে পারে তার বাবা অল্টো গাড়ি বিক্রি করে দিয়েছে লোনের ইনস্টলমেন্ট দেওয়ার জন্য, যা বাবার খুব প্রিয় ছিল। অন্যদিকে জসমিনকে দেখি বাড়ি ফিরে গিয়ে দেখে বাড়িওয়ালা 6 মাস বাড়ি ভাড়া পায়নি, তাই তাগাদা দিতে এসেছে। ফ্লাইট থেকে চুরি করা ঘড়ি ল্যান্ডলর্ডকে দিয়ে দেয়। আগেই বলেছি জসমিনের একটু হাত টান স্বভাব ছিল আর সংসার খরচ চালানোর জন্য নানুর আংটি ওকে বিক্রি করতে হয়। অন্যদিকে গীতার বাজারে দেখা হয় মিত্তালের বউ, মানে যে HR ম্যানেজার মিত্তাল, তার বউ সুধার সাথে, যে আগে এয়ার হোস্টেস ছিল আর গীতার সাথেই কাজ করত। এইসব খবর দেখে গীতা কোনোভাবে মিত্তালকে ধরে সত্যিটা জানার জন্য যে ব্যাংকরাপ্ট হয়েছে কিনা। মিত্তাল চাপা দিতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে মুখ ফসকে বেরিয়ে যায় হ্যাঁ কথাটা সত্যি। এসব জানার পর গীতা পাগল হয়ে যায়।
যায় আর এয়ারলাইন্সের টিস্যু পেপার খাবার সব লুকিয়ে বাইরে বিক্রির প্ল্যান করে সংসার চালানোর জন্য। এই সময় জাসমিন আসলে গীতা বলে সেদিন ওর কথা শুনে যদি একটা সোনার বার রেখে দিত আজ ওদের এই সব প্রবলেমে পড়তে হতো না। এখানে জাসমিন বলে সেদিন রাজবংশীকে বসিয়ে আনার সময় ওর মোবাইলটা চুরি করে, মরা রাজবংশী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলিয়েও নেয় আর বলে সে ফোন থেকে জানতে পারে রাজবংশী গত 4 বছর ধরে সোনা স্মাগলিং করে যাচ্ছিল আর ওই দিনও অনেকবার বসকে ফোন করেছে। তা শুনে গীতা ওই ফোন থেকে কল করে জানার জন্য কে ওর বস। উপাস থেকে গলা শুনে বুঝতে পারে বস আর কেউ না ওদের HR ম্যানেজার মিত্তাল। ওরা 3 জন এবার মিত্তালের সাথে গিয়ে দেখা করে আর হুমকি দিয়ে জানায় ওরাও এই স্মাগলিং এর কাজটা করবে আর তা যদি মিত্তাল না করতে দেয় তাহলে ফোন দেখিয়ে বলে পুলিশকে জানিয়ে দেবে। পরের দিন 3 জন মিত্তালের দেওয়া ঠিকানায় যায়। সেখানে মিত্তাল ওদের সোনা দিয়ে বলে ওরা যাতে কেউ মারা না যায় আর ধরা না পড়ে এই দুটো জিনিস খেয়াল রাখে। আর এও বলে যখনই ওরা আলবুর্জ যাবে তখনই এই স্মাগলিং করতে পারবে, ওখানে ওদের সেটিং করা আছে, ধরা পড়বে না। কিন্তু মুম্বাইতে সিকিউরিটি চেকিং এ ওদের নিজেদের ম্যানেজ করতে হবে। এবার বাড়ি এসে ওরা প্ল্যান করতে থাকে কিভাবে ওই সোনা নিয়ে যাবে। তখনই ওরা চকলেট খেতে খেতে আইডিয়া বানায় যে পুরো সোনা গলিয়ে ওরা চকলেটের শেপ নিয়ে আসবে আর চকলেটে ডিপ করে মুড়ে চকলেটের বাক্সে ভরে নিয়ে যাবে। সেই মতো সোনা দোকানে যায় আর চকলেট তৈরি করে। এইভাবে ওরা সোনা পাচার করা শুরু করে আর ধরাও পড়ে না। এটা করতে করতে দিব্যা ওর লোন পুরো শোধ করতে থাকে, জাসমিন দামি দামি জিনিস কিনতে থাকে আর গীতা নিজের রেস্টুরেন্ট বানানোর স্বপ্ন পূরণ করার জন্য সব ঠিকঠাক করতে থাকে। ওর ভাইকেও কিছু টাকা দেয় নতুন কিছু শুরু করার জন্য। ওদের লাইফ এখন স্মুথ হতে শুরু করে। এই সময় ওদের এত খুশি থাকতে দেখে ওই এয়ারলাইন্সের বাকি এমপ্লয়ীদের সন্দেহ হতে শুরু করে, কারণ ওরা তখনও ফিনান্সিয়ালি স্ট্রাগল করে যাচ্ছিল। এখানে জয়বীরকে দেখি একবার সারপ্রাইজ চেকিং এ এসে দিব্যার খুব কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু দিব্যা খুব একটা কমফোর্টেবল ছিল না, কারণ ও স্মাগলিং করছে আর জয় একজন কাস্টমস অফিসার। এখানে কমপ্লিকেশন বাড়তে পারে। কিন্তু গীতা আর জাসমিনের জোড়াজুড়িতে ওরা ডেটে যায়। জাসমিনের জন্মদিনের দিন ওরা পার্টি করে বড় একটি শ্যাম্পেনের বোতল নিয়ে ফিরছিল। তা ওদের কলিগ কাজল দেখে নেয় আর অবাক হয়ে যায় এত টাকা ওরা পাচ্ছে কোথা থেকে। পরের দিন ফ্লাইট টেক অফ হওয়ার আগেই ওরা খবর পায় কাস্টমস অফিসাররা আসছে ওদের কাছে, যা আমরা মুভির শুরুতেই দেখেছি। ওরা জানতে পারার পর দিব্যা ওদের কাছে থাকা সমস্ত সোনা প্লেনের ওপরের দিকে লুকিয়ে রেখে দেয়, কারণ ও জানতো ওখানে চেকিং হবে না। আর কাস্টমস অফিসার এসে ওদের নিয়ে যায়। সিন বর্তমানে ফিরে আসে। ওখানে ওদের চেকিং হতে থাকে। তাতে কাস্টমস অফিসার মালা বারবার ওদের জিজ্ঞাসা করতে থাকে সোনা কোথায় রেখেছো, বার করো। ওরা বলে ওদের কাছে কোনো সোনা নেই। তখন মালা ওদের ব্যাগে থাকা চকলেটের কৌটো খুলে এক একটা চকলেট খেয়ে দেখে সোনা আছে কিনা, কিন্তু পায় না। অন্যদিকে জয়বীরও ওদের দেখে ওর চিফ অফিসারকে জানায় দিব্যাকে ও অনেক আগের থেকে চেনে। ওরা এটা করতে পারে না, তাই চিফ অফিসার ওদের ছেড়ে দিতে বলে। কিন্তু মালা কিছুতেই ছাড়তে রাজি থাকে না, কারণ ও বলে ওদেরই কোনো এয়ার হোস্টেস এই টিপ দিয়েছিল আর বলেছিল ও এই 3 জনকে খুব ভালো মতো চেনে। চিফ অর্ডার দিয়ে বলে এত প্যাসেঞ্জার শুধু শুধু বসে আছে, ওদের ছাড়ো আর ফ্লাইট টেক অফ করতে দাও। বাধ্য হয় মালা ছাড়তে, কিন্তু ওদের না নিয়েই প্লেন উড়ে যায় আর ওরা এয়ারপোর্টে দেখতে থাকে, কারণ ওতে ওদের অনেক সোনা প্লেনে চলে যায়। এরপর ওরা ফিরে আসার সময় ঝগড়া করে আর একে অপরের ওপর দোষ দিতে থাকে। দিব্যা বলে জাসমিন এত দামি দামি জিনিস কিনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্যই ওরা ধরা পড়েছে। এইভাবে ব্লেম দিতে দিতে 3 জন 3 দিকে চলে যায় আর ওদের কথাও বন্ধ হয়ে যায়। পরের দিন খবরে দেখায় কোহিনুর এয়ারলাইন্সের মালিক বিজয় ওয়ালিয়া সব টাকা পয়সা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আরেকটা নিউজও ওদের কাছে আসে যে ওরা যে সোনা প্লেনে লুকিয়ে রেখেছিল ঝড় বৃষ্টির কারণে সেসব পড়ে গেছে আর কাস্টমস সব সোনা বাজেয়াপ্ত করেছে। এই দুটো খবর দেখে ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ এরপর ওরা যখন খুশি ধরা পড়তে পারে। এই সময় জাসমিনের নানুও মারা যায়, যে কারণে জাসমিন খুব একা হয়ে যায় আর ওর সাথে দেখা করতে দিব্যা আর গীতা আসে। ওদের বন্ধুত্ব আবার হয়ে যায়। এবার দিব্যা জয়বীরের সাথে দেখা করতে গেলে জয় ওর সাথে কোনো কথা বলে না, কারণ ও বুঝতে পারে যে এই সোনা স্মাগলিং এ দিব্যাও জড়িয়ে আছে আর তাতে ওর মন ভেঙে যায়। সাথে বলে কোনোদিন যেন কথা বলার কোনো চেষ্টা না করে দিব্যা। এরপর ওরা 3 জন এয়ারপোর্টে গিয়ে দেখে সবাই বিক্ষোভ চালাচ্ছে। রিপোর্টার নিউজ কভার করছে ওয়ালিয়া দেশ ছেড়ে চলে যাবার পর এয়ারলাইন্স এমপ্লয়ীদের অবস্থা কিরকম, কারণ তারা গত 6-7 মাস ধরে বেতন পায়নি। এখানে ওদের 3 জনের সাথে কাজলের দেখা হলে বলে ওয়ালিয়া দেশ ছেড়ে চলে গেছে তো কি হয়েছে, তোমরা শ্যাম্পেন খেয়ে ভালোই তো দিন কাটাচ্ছ। তখন জাসমিনের সাথে ওর ঝামেলা হতে থাকে আর বলে আমি কাউকে কোনো টিপ দিইনি, নিজের সমস্যা নিয়েই আমি ব্যস্ত। ওরা 3 জন এবার ভাবতে শুরু করে কাজল না দিলে এই টিপ কাস্টমসে কে দিতে পারে। তখন দিব্যা বলে সেদিন কাস্টমস অফিসার মালা বলছিল যে টিপ দিয়েছে সে একজন এয়ার হোস্টেস এই এয়ারলাইন্সেরই আর এদের 3 জনকে খুব ভালো মতো চেনে। গীতা বলে ওটা সুধা, মানে মিত্তালের ওয়াইফ ছাড়া আর কেউ হতে পারে না। এরপর ওরা 3 জন মিলে বাজারে গিয়ে সুধাকে ধরে। সুধার থেকে জানতে পারে মিত্তালের বাইরে একটি মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, যে কারণে সে বাড়িতে কোনো টাকা পয়সা দেয় না। সুধার খুব কষ্টে চালাতে হয়, তাই সে রাগের বসে ওদের 4 জনের কথা কাস্টমসে জানায় যাতে 4 দিন জেলের হাওয়া খেয়ে মিত্তালের মাথা ঠিক ঠিকানায় চলে আসে। কিন্তু তাতে গীতা বলে তোমাদের স্বামী স্ত্রী
ঝামেলা আমাদের ছাগল বানাচ্ছিলে কেন? এই সময় জেসমিন জিজ্ঞাসা করে মিত্তাল স্যার এত সোনা পেলো কোথা থেকে, আর বাইরেই তা পাঠাচ্ছিল কেন? তখন সুধা হাসতে হাসতে বলে মিত্তাল এত সোনা পাবে কোথা থেকে, এটা তো ওর মালিকের, ও তো শুধুই একটা কুকুর। মালিককে জানতে চাওয়ায় সুধা জানায় তোমরা এখনো বুঝতে পারোনি, বিজয় ওয়ালিয়া অনেক বছর ধরেই সমস্ত টাকাকে সোনা বানিয়ে স্মাগলিং করে আলবুর্জে পাঠিয়েছে, কারণ সে জানতো একদিন সে এই দেশ ছেড়ে যাবেই। যখন সব সোনা পাঠানো হয়ে গেছে তখন সে এখান থেকে ফ্যামিলি নিয়ে বাইরে উড়ে গেছে, আর সাথে কুকুর মিত্তালকেও নিয়ে গেছে। এরপর ওরা তিনজন আলোচনায় বসে আর বলে ওয়ালিয়ার এত টাকা থাকা সত্ত্বেও 4000 এমপ্লয়িকে এতগুলো মাস কেন কোনো টাকা না দিয়ে দিব্যি উড়ে চলে গেল, শুধু বড়লোক বলে? তাই ওরা ঠিক করে আলবুর্জে গিয়ে ওয়ালিয়া আর মিত্তালকে খুঁজবে, আর ওদের প্রাপ্য টাকা ওরা আদায় করেই ছাড়বে। প্রথমে জেসমিন ওদের সাথে যাবে না বলে ঠিক করেছিল, তারপর ওর নানুর কথা মনে করে ভাবে জীবনে কারোর না কারোর উপর ভরসা তো করতেই হবে, তাই আবার ওদের প্ল্যানে যোগ দেয়। শেষে ওরা তিনজনেই আলবুর্জে পৌঁছে যায়, আর ওরা মিত্তালের পেছন করতে করতে ওখানে সব থেকে বড় হোটেলে পৌঁছে যায়। ওখানে গিয়ে দেখে ওয়ালিয়ার মেয়ের বিয়ের ওই হোটেলেই হবে, তাই ওরা প্ল্যান করে বিয়ের দিনই ওয়ালিয়ার সমস্ত সোনা চুরি করবে। আর গীতা ওই হোটেলেই ওর ভাইয়ের বউয়ের হেল্প নিয়ে হাউসকিপিং এর কাজে লেগে যায়। ওই হোটেলের চারিদিকে সিসিটিভি থাকায় দিব্যা ঠিক করে ওর ভাইয়ের হেল্প নিয়ে পুরো সিস্টেমকে হ্যাক করে নেবে, কারণ ওর ভাই প্রফেশনালি হ্যাকার ছিল। অন্যদিকে জেসমিন ঠিক করে মিত্তালকেও ওদের প্ল্যানে ইনক্লুড করবে, কারণ এই হোটেলের সমস্ত প্রেসিডেন্সিয়াল স্যুট গেস্টদের আই কার্ড ছাড়া খোলা সম্ভব নয়, তাই মিত্তালকে 7% কমিশন দেওয়ার বদলে ওরা প্ল্যানে ঢোকায় যে জেসমিনকে ওয়ালিয়ার স্যুটে আই কার্ড বিয়ের দিন এনে দেবে। এরপর বিয়ের দিন সব প্ল্যান মতো চলে। ওরা যখন ওয়ালিয়ার সুটকেসের কাছে পৌঁছয় দেখে সব ফাঁকা। এবার ওরা হতাশ হয়ে পড়ে, আর স্যুটে ওয়ালিয়ার মেয়ে চলে আসার কারণে কোনো রকমে ওখান থেকে বেরিয়ে নিজেদের কপাল চাপড়াতে শুরু করে। এই সময় জেসমিন একটা ট্যাব নিয়ে ঘাঁটতে থাকে, আসলে এটা ওয়ালিয়ার স্যুট থেকে চুরি করে এনেছিল। ওটার থেকে জানতে পারে ওয়ালিয়া আর তার মেয়ে জামাই তাদের প্রাইভেট জেটে করে কোনো প্রাইভেট আইল্যান্ডে যাওয়ার প্ল্যান করেছে, তাই তারা ওই জেটের এয়ার হোস্টেসদের একজন ক্লিনারের সাহায্যে বাথরুমে আটকে দেয়, আর তার বদলে আই কার্ড এক্সচেঞ্জ করে গীতা আর জেসমিন এয়ার হোস্টেস হিসেবে জেটে যায়। আর যে পাইলট ওয়ালিয়ার জেট চালানোর কথা ছিল তাকে গীতা আগে থেকেই জানতো, তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ওর আই কার্ডে দিব্যা পাইলট হিসেবে জেট চালায়। প্লেন উঠতে শুরু করলে ওদের ড্রিঙ্কে ঘুমের ওষুধ দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। একমাত্র ওয়ালিয়ার মেয়ে কোনো কিছুই খায় না, তাই ও জেগেই থাকে। ওর চোখ এড়িয়ে গীতা আর জেসমিন সোনার কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই পেছন থেকে ওয়ালিয়ার মেয়ে এসে ওদের ধরে ফেলে আর চিৎকার করতে শুরু করে। শেষে বাধ্য হয়ে ওর হাত পা বেঁধে ফেলে রেখে দেয়। এরপর টার্ন আসে দিব্যা, যে ছোটবেলা থেকে পাইলট হওয়ার স্বপ্ন দেখে কোর্সও করেছিল, কিন্তু যখন সত্যি প্লেন ওড়ানোর সময় এলো তখন টেনশনে বমি করতে শুরু করে আর বলে এই প্লেনের অনেক কিছুই আলাদা, তাই সে চালাতে পারবে না। শেষে ম্যানুয়াল দেখে চালায় আর একটা এয়ারপোর্টে এসে ল্যান্ড করে। জানো তোমরা কোন এয়ারপোর্ট? হরিয়ানা যে ছোট্ট শহরে দিব্যা থাকতো সেখানে যে এয়ারপোর্ট ছিল যেখানে আজ পর্যন্ত কোনো প্লেন নামেনি, সেখানেই দিব্যাই প্রথম প্লেন ল্যান্ড করলো। এরপর ওরা ওদের প্রাপ্য সোনা নিয়ে প্লেন থেকে বেরিয়ে চলে যায়, আর ওয়ালিয়াদের বেঁধে ওখানে রেখে যায় কাস্টমস অফিসারদের জন্য। কাস্টমস অফিসার ও পুলিশ এসে বাকি সোনা সিজ করে আর ওয়ালিয়াদের অ্যারেস্ট করে নেয়। শেষে দেখি দিব্যা জাইভিরকে আগের থেকেই সবকিছু জানিয়ে রেখেছিল, তাই ওদের জন্য গাড়ি নিয়ে জাইভির যায় আর ওদের ওখান থেকে নিয়ে আসে। ওরা সবাইকে চকলেট সোনা গিফট দেয় যারা ওদের সময় অসময়ে হেল্প করেছিল। এইভাবেই মুভিটি শেষ হয়। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।